আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আজকে ক্লাস হলো বিবিএ ফোর্থ ইয়ারের সাথে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই কোর্সটার উপরে ক্লাসগুলো করছি। আজকে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আমাদের আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ে ব্রাঞ্চ অ্যাকাউন্ট এবং ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট এই দুটো অ্যাকাউন্ট আছে। আমরা প্রথমে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টটাই করব, তারপরে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট করব। ডিপার্টমেন্ট অ্যাকাউন্টটা একটু ছোট, আসলে খুব দুটো ক্লাসই হয়তো আমরা ইনশাল্লাহ কাভার করতে পারবো, ম্যাক্সিমাম 3টা ক্লাস লাগতে পারে। তারপরে আমরা ব্রাঞ্চ করব, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করব হলো ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা তোমাদের অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস এটা হলো পঞ্চম অধ্যায়, ঠিক আছে? 5 নম্বরে এটা আছে ব্রাঞ্চ এবং ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে ডিপার্টমেন্টটা কি? আমরা একটা অর্গানাইজেশন যখন চলে, একটা কোম্পানি যখন চলে, তখন তার বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে। এখন এই অ্যাক্টিভিটিসগুলোকে আমরা দেখি কি করে একটা অর্গানাইজেশন বিভিন্ন ভাগে ভাগ করে এক একটা বিভাগকে বা এক একটা ইউনিটকে দায়িত্ব দিচ্ছে যে এক একটা তার এক এক অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করার জন্য। যেমন অ্যাক্টিভিটি কেমন হতে পারে, যেমন সেলস হতে পারে, পারচেজ হতে পারে, তার প্রোডাকশন হতে পারে। প্রোডাকশনের মধ্যে আবার অনেকগুলো ইউনিট থাকতে পারে। যেমন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখি যে এক জায়গায় হয়তো কাটিং হচ্ছে, আরেক জায়গায় সেলাই হচ্ছে, আরেক জায়গায় হয়তো আয়রন হচ্ছে, আরেক জায়গায় হয়তো প্যাকেজিং হচ্ছে, বা আরেক জায়গায় হয়তো কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে। তাহলে এভাবে প্রোডাকশনের মধ্যেও কিন্তু প্রসেসগুলো আলাদা থাকে। তাহলে যেভাবে একটা অর্গানাইজেশন সুবিধা মনে করে সেরকমভাবে তার অ্যাক্টিভিটিসগুলোকে কিছু কয়েকটা ইউনিটে ভাগ করে। তাহলে এই ভাগগুলোকে আমরা বলছি ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্ট আর কিছুই না, এটাকে বলা হচ্ছে যে ফিজিক্যাল পার্ট অফ দ্য এন্টায়ার অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের একটা ফিজিক্যাল পার্ট একটা ডিপার্টমেন্ট। আর ডিপার্টমেন্টগুলোকে কিন্তু প্রফিট সেন্টার বলা হয়, ঠিক আছে? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কি বলা হয়? প্রফিট সেন্টার। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা প্রফিট সেন্টার বলতে পারি। এখন আমাদের প্রফিট সেন্টার হওয়ার জন্য আমরা ওই প্রফিট সেন্টারের পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে চাই, এবং সেটার মধ্যে আমরা প্রফিট বের করতে চাই যে কার কীরকম পারফরমেন্স চলছে, সেরকমভাবে যে কার সেলস বা পারচেস বা তার অন্য কোনোভাবে আমাদের পারফরমেন্সটা মেজারমেন্ট করতে চাই। তাহলে আমরা ডিপার্টমেন্ট অ্যাকাউন্টটা করব। তাহলে এই যে আমরা দেখি যে একটা অর্গানাইজেশন তার কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন ইউনিটে ভাগ করছে, এবং সেখান থেকে একটা বিভাগ তৈরি হচ্ছে বা একটা ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে। এটা কিন্তু জিওগ্রাফিক্যালি আলাদা না, একটা ছাদের নিচেই ডিপার্টমেন্টগুলো আলাদা। যেমন ব্রাঞ্চ যখন আমরা পড়বো আমরা দেখবো ব্রাঞ্চগুলো কি হয়, যে ঢাকার একটা ব্রাঞ্চ, চিটাগংয়ের একটা ব্রাঞ্চ, জিওগ্রাফিক্যালি আলাদা থাকে। কিন্তু এখানে ডিপার্টমেন্টগুলো হয়তো একই জায়গায় আছে, এরকম একটা একই ছাদের নিচে কিন্তু ইউনিটে ভাগ করা হয়েছে, বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে। এখন এই যে ডিপার্টমেন্টে ভাগ করে একটা অর্গানাইজেশনকে, একটা ফিজিক্যাল পার্ট বা ডিপার্টমেন্টে আমরা ভাগ করছি, তাহলে এটা কেন? কিছু অ্যাডভান্টেজগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, অ্যাডভান্টেজেস অফ ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাডভান্টেজেস অফ ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। অ্যাডভান্টেজগুলো কি? যেমন যদি একদম প্রথমে আমি যদি বলি অ্যাডভান্টেজ কি, তাহলে একদম প্রথমে আমাদের বলতে হবে যে পারফরমেন্স ইভালুয়েট যেটা আছে, পারফরমেন্স অফ ইচ ডিপার্টমেন্ট, হ্যাঁ, ইভালুয়েট সেপারেটলি, ঠিক আছে? সেপারেটলি কিন্তু এটাকে ইভালুয়েট করা যাচ্ছে। যখনই তুমি বিভাগে ভাগ করছো তখনই প্রত্যেকটা ডিপার্টমেন্টের পারফরমেন্সকে আলাদা করে তুমি ইভালুয়েট করছো। তা এছাড়া আর কি হতে পারে? যেমন আমরা বলতে পারি যে ম্যানেজমেন্টের যে ডিসিশন কি ব্যাপারে ডিসিশন, যে এটা কি কোনো ডিপার্টমেন্ট কি ড্রপ করবে অথবা কোনো ডিপার্টমেন্টকে অ্যাড করবে,
ঠিক আছে, যদি আরও দরকার হয় ডিপার্টমেন্ট সেটাকে অ্যাড হবে, বা কোনো ডিপার্টমেন্টের দরকার নেই সেটা ড্রপ করা হবে। তাহলে এই ডিসিশনটা কিন্তু আমরা বিভাগগুলোর যদি ভাগ করা থাকে তখন এটা বোঝা যায় যে এই ডিপার্টমেন্টের প্রয়োজন নেই বা আরও ডিপার্টমেন্টের দরকার আছে। আচ্ছা, এছাড়া আমরা কি বলতে পারি, যেমন আমরা আমাদের যদি যদি গ্রোথের কথা বলি, পোটেনশিয়াল গ্রোথ, ঠিক আছে, অফ এভরি ডিপার্টমেন্ট, আমরা প্রতিটা ডিপার্টমেন্টের পোটেনশিয়াল গ্রোথ আমরা কি করতে পারি, কম্পেয়ার করা যাচ্ছে, পোটেনশিয়াল গ্রোথ কার কিরকম হচ্ছে এটা কম্পেয়ার করা যাচ্ছে। এছাড়া আর কি আছে, যেমন আমরা বলতে পারি মোর ডিটেইল ইনফরমেশন, ঠিক আছে, অনেক ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পাবো, কারণ এটা যেহেতু প্রত্যেকটা কাজকে আমরা আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট তৈরি করছি, তাহলে সেখানে ডিজিটাল ইনফরমেশন তৈরি করার একটা স্কোপ তৈরি হয়ে যায়, ঠিক আছে, একটা মেনটেন করার। যদি একসাথে সব কাজগুলো হতো তাহলে হয়তো অনেক ইনফরমেশনই ইগনোর করা হতো, কিন্তু এখানে সেটা হচ্ছে না, একদম প্রত্যেকটা নিখুঁতভাবে ইনফরমেশনগুলো রেকর্ড করা হচ্ছে। এছাড়া আমরা কি বলতে পারি, আমাদের যে ম্যানেজার অথবা যে যদি স্টাফ আমরা বলি, ম্যানেজার এবং স্টাফ, ম্যানেজার অ্যান্ড স্টাফ, ঠিক আছে, এদের রিওয়ার্ডেড করা যায়, আমরা রিওয়ার্ডেড করতে পারছি প্রপারলি, ঠিক আছে, প্রপারলি রিওয়ার্ডেড করতে পারছি, আমরা আইডেন্টিফাই করতে পারছি যে কোন ডিপার্টমেন্টটা ভালো কাজ করছে, যেহেতু এটা প্রফিট সেন্টার, আমরা পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে পারছি, সুতরাং কোন ম্যানেজার ভালো কাজ করছে, তার স্টাফরা কারা ভালো কাজ করছে, তাদেরকে আমরা প্রপারলি রিওয়ার্ডেড করতে পারবো, ঠিক আছে। এছাড়া আর কি বলতে পারি আমরা, যেমন আমরা বলতে পারি যে আমাদের যে এক্সপেন্সগুলো হয়, ঠিক আছে, যে এক্সপেন্সগুলো হচ্ছে, এই এক্সপেন্সগুলোকে কম্পেয়ার করা যায়, ঠিক আছে, এক্সপেন্সগুলোকে কম্পেয়ার করা যায় যে কোন ডিপার্টমেন্টে কীরকম এক্সপেন্স হচ্ছে এটা কম্পেয়ার করা যায়। এছাড়া আর বলা যায় যে আমরা প্রত্যেকটা আমাদের যে স্টক টার্নওভার রেশিও প্রতিটা ডিপার্টমেন্টে, হ্যাঁ, টার্নওভার রেশিও, প্রতিটা ডিপার্টমেন্টে টার্নওভার রেশিওটাকে বের করা যাচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে যে এই যে গ্রোথ বলো বা কীরকমভাবে কোন ডিপার্টমেন্ট চলছে এই জিনিসটাও কিন্তু কম্পেয়ার করা যাচ্ছে, এবং কার ক্যাপিটাল যেটা ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্টটা কে কতটা ভালোভাবে কাজে লাগাচ্ছে এটা বোঝা যায়। এছাড়াও আমাদের যে ক্যাপিটাল আউটলে আছে, জাস্টিফিকেশন অফ ক্যাপিটাল আউটলে, ঠিক আছে, জাস্টিফিকেশন অফ ক্যাপিটাল আউটলে মানে যেই ক্যাপিটালটা ইনভেস্ট করা হয়েছে সেটা জাস্টিফিকেশনটা আমরা কিন্তু পাই। এছাড়া আর কি বলা যায়, যেমন এখানে আরেকটা আমরা বলতে পারি যে ইনফরমেশন, আমরা যেহেতু ডিটেইল ইনফরমেশন পাচ্ছি, এটা কিন্তু পরবর্তীতে ইন্টেলিজেন্স বা প্ল্যানিং যে কন্ট্রোলে আমাদের যে ডিসিশন মেকিং বা প্ল্যানিং কন্ট্রোলের জন্য যে ইন্টেলিজেন্স যে বিষয়টা আছে সেখানে কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউট করে এই ইনফরমেশনগুলো, ঠিক আছে। এছাড়া আর কি আছে বলো, আমি একটু দেখি, এখানে এক্সপেন্স আছে, জাস্টিফিকেশন, রিওয়ার্ডেড ডিপার্টমেন্ট, হ্যাঁ, আরেকটা কথা হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ফ্রেন্ডলি রাইভালরি। 10 নম্বরে আমরা বলি ঠিক আছে, ফ্রেন্ডলি রাইভালরি, হ্যাঁ, ঠিক আছে, ফ্রেন্ডলি রাইভালরি মানে কি, যে একটা কম্পিটিশন, একটা, যদি আমরা রাইভাল কথাটা ব্যবহার করেছি যে একজন আরেকজনের শত্রু, কিন্তু সেটা বন্ধু ভাবাপন্ন, হ্যাঁ, এই একটা ফেয়ার কম্পিটিশন কিন্তু ডিপার্টমেন্টগুলোর মধ্যে থাকে, যার ফলে সবার মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে কে ভালো করতে পারবে, যেহেতু এটা একটা প্রফিট সেন্টার, এবং এখানে একটা পারফরমেন্স ইভ্যালুয়েশন ব্যাপার আছে, এখানে একটা টার্গেট সেট করে দেওয়া হয়, এবং কে কত ভালোভাবে টার্গেটটা অ্যাচিভ করতে পারলো সেটা একটা বিষয়। তাহলে এই অ্যাডভান্টেজগুলো আমরা পাবো। একটা কি বলেছে যে পারফরমেন্স, প্রথম কথা হলো পারফরমেন্স ইভ্যালুয়েট করতে পারছি,
তাছাড়া আমরা কি করতে পারছি, ম্যানেজমেন্ট ডিসিশন যে ড্রপ করবে না অ্যাড হবে ডিপার্টমেন্টগুলো, সেটা আমরা দেখছি। পোটেনশিয়াল গ্রোথ অফ আ ডিপার্টমেন্ট, এটা কম্পেয়ার করাটা আমরা করতে পারছি। মোর ডিটেলি ইনফরমেশনগুলো অনেক ডিটেলসে রেকর্ড করা সম্ভব হচ্ছে। এছাড়া ম্যানেজমেন্ট এবং স্টাফ যে রিওয়ার্ডেড করা হচ্ছে সেটাও একদম প্রপারলি রিওয়ার্ড করতে পারছি আমরা, মানে হারিয়ে যাচ্ছে না। অনেকের সাথে একসাথে কমনলি যদি আমি পারফরমেন্সটাকে মেজার করি তখন দেখা যাবে যে ঠিক একই প্ল্যাটফর্মে তো সবাইকে দাঁড় করাতে পারছি, সুতরাং এটা প্রপারলি আমরা রিওয়ার্ড করতে পারছি। এক্সপেন্স যে ব্যাপারটা আছে, যে এক্সপেন্সটা কার কতটা এক্সপেন্স হচ্ছে সেটা কম্পেয়ার করা যাচ্ছে। স্টক টার্নওভার রেশিও ইচ ডিপার্টমেন্টে ডিটারমাইন করা হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে, এবং সেটা আমাদেরকে হেল্প করছে। জাস্টিফিকেশন অফ ক্যাপিটাল আউটলে, আমাদের ক্যাপিটাল যে আউটলে আছে, ক্যাপিটাল এটার জাস্টিফিকেশনও হচ্ছে। এছাড়া আমরা বলেছি ফ্রেন্ডলি রাইভালরি, আরেকটা বলেছি, আরেকটা কথা ছিল সেটা হলো ইনফরমেশনগুলো আমাদের যেহেতু ডিটেল ইনফরমেশন, এই ইনফরমেশন কিন্তু আমাদের ইন্টেলিজেন্সে এবং প্ল্যানিং কন্ট্রোলে এটা আমাদেরকে অনেক হেল্প করে। ঠিক আছে, তাহলে এই অ্যাডভান্টেজগুলো আমরা ডিপার্টমেন্ট থেকে পেয়ে থাকি। আচ্ছা, তাহলে এই ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের মধ্যে আমরা দেখব যে দুটো মেথড আমরা এখানে ফলো করে থাকি। আচ্ছা, তাহলে আমাদের পরের টপিকটা হলো কি, পরের টপিকটা হলো মেথডস অফ ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, মেথডস অফ ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। আমাদের মেথডসের মধ্যে দুটো মেথডস আমরা পাবো। একটা হলো সেপারেট সেট অফ বুক মেনটেন করা হয়, আর একটা হলো আমাদের মানে কলামনার। তাহলে এক নাম্বার কি, এক নাম্বারে হলো সেপারেট সেট অফ বুকস। ঠিক আছে, সেট আর কেপ্ট ফর ইচ ডিপার্টমেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা ইচ ডিপার্টমেন্টের জন্য আমরা দেখব যে সেপারেট সেট অফ বুক এখানে মেনটেন করা হচ্ছে। আরেকটা হলো, অথবা আরেকটা আমরা বলবো সেটা হলো all department are kept together on columnar basis। ঠিক আছে, কলামনার বুকস, হ্যাঁ, কলামনার বুকস বেসিসে করা হয়। তাহলে আমাদের দুটো মেথড আমরা দেখব। আমাদের যে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট, এই ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টের মধ্যে দুটো মেথডে আমরা সাধারণত এই অ্যাকাউন্টটা মেনটেন করি। একটা হলো যে সেপারেট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা করে সেপারেট বুক মেনটেন হয়। সেপারেট বুক মানে হলো প্রত্যেকটা জন্য আলাদা করে একদম অ্যাকাউন্টিং রেকর্ড মেনটেন করা হয়। এটা কখন করা হয়? এটা সাধারণত যদি ডিপার্টমেন্টগুলো অনেক বড় হয়, সাইজ অনেক বড়, মানে এক একটা ডিপার্টমেন্টই এক একটা অর্গানাইজেশনের মতোই তাদের চেহারা বা কার্যক্রম, তখন আমরা এই এক নাম্বার মেথডটাকে ফলো করে থাকি, যে সেপারেট সেট অফ বুক মেনটেন করি। এটা সাধারণত বড় কোম্পানির, বড় যদি ডিপার্টমেন্ট হয় এবং অনেক ট্রানজ্যাকশন হয় এই ধরনের কোম্পানির ক্ষেত্রে, আমরা ওই ডিপার্টমেন্টের জন্য এই ধরনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বুক মেনটেন করি। আর আরেকটা হতে পারে যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের যে রেকর্ড আছে সেটা আমরা একটা কলামনার বেসিসে, কলামনার বুকে আমরা মেনটেন করি। বিষয়টা কেমন দেখো, বিষয়টা এমন যে যদি আমরা টি ফরম্যাটে ট্রেডিং অ্যাকাউন্টের কথা বলি, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস, পিএল অ্যাকাউন্ট যেটা, এখানে এই যে যদি টি ফরম্যাট বলি তাহলে এখানে এরকমভাবে কলাম থাকে একটা। ঠিক আছে, এরকমভাবে কলাম সেট করা আছে, এরকমভাবে কলাম সেট করা আছে। এটা হয়তো ডিপার্টমেন্ট এ, এটা হয়তো বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি। এবং এখানে আমাদের সব এই যে পারচেজ বা প্রথমে তো আমরা ওপেনিং স্টক দিয়ে সাধারণত শুরু করি। তাহলে আমাদের ওপেনিং স্টক, ঠিক আছে, ওপেনিং স্টক এরকম করে রাখা হয়। তারপরে মনে করো যদি পারচেজ থাকে সেটাকে এরকম করে দেওয়া হলো। তারপরে যদি কোনো ডাইরেক্ট এক্সপেন্স থাকে সেটাকে আমরা এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে,
আবার এই পাশে আমরা সেলকে আনতে পারি, অথবা যদি কোনো রিটার্ন থাকে, পারচেজ রিটার্ন থাকে, অথবা আমাদের ক্লোজিং স্টক, মানে বিভিন্ন যে আছে এভাবে আমরা কলামনার এভাবে মেইনটেইন করি। আর ব্যালেন্স শিটে যে আমরা কনসলিডেটেড ব্যালেন্স শিট করতে পারি, ওখানে আমরা নিচে নিচে দেখাই যে ABC এরকম আমরা দেখাই। তাহলে এইভাবে বুক মেনটেন হয়, এবং এটা সাধারণত কখন হয়, যদি ছোট ছোট ডিপার্টমেন্ট হয়। ঠিক আছে, কোনো অর্গানাইজেশনের ডিপার্টমেন্টগুলো যখন ছোট ছোট, ট্রানজ্যাকশনগুলো অল্প, তখন কি করা হয় যে একটা বুকে মেনটেন করা হয়, কিন্তু কলামনার বুকটা মেনটেন করা হয়। এবং আমরা দেখবো যে পারচেজ ডে বুক বলো, বা পারচেজ লেজার যেটা অ্যাকাউন্ট করি, বা সেলস ডে বুক, সেলস অ্যাকাউন্ট, প্রত্যেকটাই কিন্তু এরকম কলামনারভাবে মেনটেন করা হয়। ঠিক আছে, তাহলে এটা গেল। আচ্ছা, এখন এই যে ডিপার্টমেন্টে আমরা যখন নাকি এই পিএল অ্যাকাউন্টটা যখন করছি, ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড পিএল অ্যাকাউন্ট যখন করছি, তখন আমরা কি করছি যে এটার যে একদম এই ডিপার্টমেন্টগুলোর যেটা পারচেজ আছে, সেলস আছে, যেটা ডাইরেক্ট এক্সপেন্স আছে, একদম সরাসরি যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম, সেগুলোকে আমরা রেকর্ড করে গ্রস প্রফিটটা খুব সহজেই নির্ণয় করতে পারি। কিন্তু যদি নেট প্রফিট নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কিছু কমন এক্সপেন্স আছে, তাই না? কিছু কমন এক্সপেন্স থাকে। ঠিক আছে, এখন এই এক্সপেন্সগুলোকে তুমি যদি না চার্জ করো, তাহলে নেট প্রফিট বের করতে পারছো না। তাহলে কি করা হয়, এই কমন এক্সপেন্সগুলোকে অ্যালোকেট করে দেওয়া হয় কোনো একটা রেশিওতে, কোনো একটা বেসিসে। ঠিক আছে, অ্যালোকেট করে দেওয়া হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে, এবং অ্যালোকেশনের পরে তারপরে আমরা কিন্তু নেট প্রফিটটা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখে নিই যে এই যে কমন এক্সপেন্স যেগুলোকে আমরা বললাম, এগুলো যে আমরা ডিভাইডেড করবো, আমরা যে অ্যালোকেট করে দিব, তার কিছু নিয়ম কারণ আছে। সেই নিয়ম কারণগুলো আমরা একটু দেখি। তাহলে আমরা সেপারেট সেট অফ বুকসটা আমরা করব না, আমরা করব হলো আমরা যেটা 2 নম্বরে যেটা আমরা দেখলাম যে একটা কলামনার বুকে মেনটেন করা হয় অল ডিপার্টমেন্ট রেকর্ডস, এটাই আমরা এটা নিয়ে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে এখন আমরা চলো দেখতে চাই হলো কি অ্যালোকেশন of departmental expense। ঠিক আছে, অ্যালোকেশন অফ ডিপার্টমেন্টাল এক্সপেন্স। তাহলে আমরা কিভাবে অ্যালোকেশন, কোন এক্সপেন্সগুলো যেগুলো কমন এক্সপেন্স, ঠিক আছে, যে এক্সপেন্সগুলোকে আমরা এমনি যদি সব ডিপার্টমেন্টাল এক্সপেন্সের কথা বলো, তাহলে 1 নম্বরে আমরা বলতে পারি যেগুলো ডাইরেক্ট এক্সপেন্স আছে। ডাইরেক্ট যে এক্সপেন্স আছে সেগুলো তো আমরা সরাসরি আমরা কি করতে পারি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা চার্জ করে দিতে পারি, আমাদের কিন্তু এখানে আইডেন্টিফাই করতে সমস্যা হয় না। আচ্ছা, এছাড়াও কিছু এক্সপেন্স আছে যেটা সরাসরি আমরা বলতে পারবো সেলস রিলেটেড। ঠিক আছে, যেগুলো কিন্তু আমরা সেলসের সাথে আমরা করতে পারি। যেমন এখানে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের কথা বলা হয়েছে, ডাইরেক্টলি দিস শুড বি অ্যাপোর্শন। তাহলে যেগুলো আমাদের সরাসরি সেলসের সাথে রিলেটেড, যেমন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তাহলে সেটা কিন্তু আমরা সেলস ভলিউমের উপর বেসিস করে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। ঠিক আছে, এগুলো ছাড়াও কিছু আরও কিছু এক্সপেন্স আছে, যে এক্সপেন্সগুলোর কিন্তু কিছু বেসিস লাগবে, যে বেসিসগুলো একটু বুঝে নিতে হবে। অনেক সময় অঙ্কে উল্লেখ করা থাকে, অনেক সময় শুধু ইনফরমেশনগুলো দেওয়া থাকে, তোমাকে বুঝে নিতে হবে যে কার জন্য কোন এক্সপেন্সের জন্য কোন বেসটা তুমি ব্যবহার করবে। তাহলে আসো আমরা একটু এখানে প্রত্যেকটা বইতে কিন্তু দেওয়া থাকে, আমি একটু শুধু এখানে তোমাদের বইতে যেগুলো আছে, আমি আর লিখবো না, লিখতে গেলে অনেক সময় লাগবে, বইতে যেগুলো আছে আমি সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন একদম প্রথমে যেটা আছে সেটা হলো ট্রাভেলিং সেলসম্যান স্যালারি অ্যান্ড কমিশন, তারপরে সেলিং এক্সপেন্স, আফটার সেলস সার্ভিস, ডিসকাউন্ট অ্যালাউড, ফ্রেড আউটওয়ার্ডস, ঠিক আছে, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স, সেলস ম্যানেজার স্যালারি অ্যান্ড আদার বেনিফিট। তাহলে দেখো এটা প্রত্যেকটাই কিন্তু সেলসের সাথে রিলেটেড। তাহলে এটার বেসিসটা হবে সেলস অফ ইচ ডিপার্টমেন্ট। তাহলে সেলস অফ ইচ ডিপার্টমেন্টের অনুযায়ী আমরা রেশিওটা বের করে নিব, সেই রেশিও অনুযায়ী আমরা এই ধরনের এক্সপেন্সগুলোকে ডিস্ট্রিবিউট করে দেবো। এরপরে দেখা হচ্ছে রেন্ট রেটস, ট্যাক্সেস, তারপরে এয়ার কন্ডিশনিং এক্সপেন্স, হিটিং, এগুলো আমাদের ভ্যালু অফ এরিয়া, কে কতটুকু এরিয়া স্পেস,
হ্যাঁ, যে স্কোয়ার ফিট বা স্পেস কে কতটুকু ব্যবহার করেছে, এরিয়ার ভ্যালু অফ দ্য ফ্লোর স্পেস, কে কতটুকু ফ্লোর স্পেস ব্যবহার করছে, তার উপরে বেসিস করে আমরা রেন্ট, রেট, ট্যাক্সেস অথবা আমাদের এই যে এয়ার কন্ডিশনিং এক্সপেন্সেস, তারপরে আমাদের হিটিং, এগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। তারপরে লাইটিংয়ের যদি কোনো এক্সপেন্স থাকে সেটাকে আমরা লাইট পয়েন্ট, কার কয়টা লাইট পয়েন্ট আছে, তার কোনো একটা ডিপার্টমেন্টে যে লাইটগুলো আছে কার কে কয়টা পয়েন্ট ব্যবহার করছে। এটা অবশ্যই লাইট পয়েন্ট ভ্যারি করবে, হ্যাঁ, বিশেষ করে আমরা যখন প্রসেসে দেখি যে যেমন গার্মেন্টসের কথাই বলো না কেন, এটা সব জায়গায় তো এক ধরনের লাইটিং দরকার নেই। সেলাইয়ের ক্ষেত্রে বা কাটিংয়ের ক্ষেত্রে যে লাইটিংটা দরকার আছে সেটা হয়তো আয়রনের ক্ষেত্রে দরকার নেই, বা কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে বা প্যাকেজিংয়ের ক্ষেত্রে সেটা হয়তো দরকার নেই। তারপরে ইন্স্যুরেন্স অন স্টক, তাহলে স্টকের উপরে ইন্স্যুরেন্স, তাহলে অ্যাভারেজ কার কত অ্যাভারেজ স্টক আছে তার উপরে বেসিস করে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। ইন্স্যুরেন্স অন বিল্ডিং, নিঃসন্দেহে এরিয়া, ফ্লোর স্পেস আমরা কতটুকু ব্যবহার করছি তার উপর বেসিস করে যদি বিল্ডিংয়ের উপর কোনো ইন্স্যুরেন্স থাকে সেটাকে ডিস্ট্রিবিউট হবে। তারপরে ইন্স্যুরেন্স অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তাহলে কে কোন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটা ব্যবহার করছে তার উপরে বেসিস করে হবে। গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তাহলে এটা আমাদের সরাসরি ডাইরেক্ট ওয়েজ, হ্যাঁ, ওয়েজেসের উপরে আমাদের এটা হবে ডাইরেক্ট ওয়েজ। পাওয়ার তাহলে কে কত মেশিন আওয়ার ব্যবহার করছে তার উপরে বেসিস করে এটা ডিস্ট্রিবিউট হবে। যেমন ডেপ্রিসিয়েশন, রিপেয়ার অ্যান্ড রিনিউয়াল, এটা ভ্যালু অফ অ্যাসেট ইন ইচ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাসেটের উপরেই কিন্তু ডেপ্রিসিয়েশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, রিপেয়ার, রিনিউয়াল সব। আচ্ছা, এরপর আছে ক্যান্টিন এক্সপেন্স, তারপরে আছে লেবার ওয়েলফেয়ার এক্সপেন্স, এগুলো তো অবশ্যই নাম্বার অফ এমপ্লয়িজ। ক্যান্টিন এক্সপেন্স তো কার কত জন এমপ্লয়ি আছে, কে কতটুকু কনজিউম করছে ক্যান্টিন থেকে তার উপরে তো অবশ্যই হবে। এছাড়া লেবার ওয়েলফেয়ার এক্সপেন্স এগুলো তাই। ওয়ার্কস ম্যানেজার স্যালারি, ওয়ার্কস ম্যানেজার তার মানে সে হলো সুপারভাইজার, তাহলে সুপারভাইজার হলে সে তার একটা ডিপার্টমেন্টের জন্য না, সে হয়তো অনেকগুলো ডিপার্টমেন্টে ঘুরছে, তাহলে তার ক্ষেত্রে দেখো বলেছে টাইম স্পেন্ট ইন ইচ ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টকে কতটুকু সময় দিচ্ছে তার উপরে বেসিস করে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তারপরে আছে ক্যারেজ ইনওয়ার্ডটা পারচেজ অফ ইচ ডিপার্টমেন্ট। তাহলে এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলোতে যেটা হয় যে আমাদের অঙ্কে এভাবে এক্সপেন্সগুলো তো থাকেই, এক্সপেন্সগুলো দেওয়া থাকে, তার সাথে সাথে আমাদের এই বেসিসগুলো দেওয়া থাকে। এখন তোমাকে ম্যাচ করে নিতে হবে যে তুমি কোন এক্সপেন্সটা কার বেসিসে করবে, অ্যালোকেট করবে, ঠিক আছে। এটা তাহলে বইতে তোমরা যে বই পড়ো না কেন সব বইতেই আছে, তাহলে এটা একটু মেমোরাইজ করে নিতে হবে যে আমরা এটা অবশ্য আমাদের কমন সেন্স, জেনারেল নলেজ একই কথা বলবে, তারপরে একটু দেখে নেওয়া, একটু বুঝে নেওয়া, হয়তো দু একটা জিনিস আমাদের হতে পারে এটা আমাদের হয়তো একটু নলেজের বাইরে থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা অ্যালোকেশন অফ ডিপার্টমেন্টাল এক্সপেন্স আমরা দেখলাম। আর এরপরে টেকনিক অফ ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টসের মধ্যে তো আমি বললামই যেটা আমরা কলামনার বুকগুলো ব্যবহার করি, যেমন পারচেজ ডে বুকে আমরা যেভাবে শিখেছি সেভাবেই শুধু কলাম থাকবে, এ বি সি এভাবে কলাম থাকবে, এবং সেখান থেকে আমরা পারচেজ লেজার করি সেখানেও কিন্তু আমাদের কলাম থাকে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমাদের আর এটা তো আমাদের ম্যানুয়াল হলে এরকম, আর কম্পিউটার বেসিস হলে তো সেখানে আলাদা করে জার্নাল বুক থাকে। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ডিপার্টমেন্ট সম্পর্কে তো আমরা জানলাম, ডিপার্টমেন্টের অ্যাডভান্টেজগুলো আমরা জানলাম যে দুটো মেথড আমরা ফলো করি ডিপার্টমেন্টের জন্য, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের জন্য, একটা সেপারেট সেট আপ বুক আর একটা হলো নো সেপারেট সেট আপ বুক বা কলামনার বুক, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা কলামনার বুক। আর এটা ছাড়া আমরা এই ডিপার্টমেন্টগুলোতে আমরা যে ডিপার্টমেন্টাল এক্সপেন্সটাকে যে আমরা অ্যালোকেট করব, এই কি বেসিসে আমরা অ্যালোকেট করব সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার। ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার, ঠিক আছে। ইন্টার ডিপার্টমেন্টাল মানে হলো উইদিন দ্য ডিপার্টমেন্ট এক ডিপার্টমেন্ট থেকে আর এক ডিপার্টমেন্টে যে ট্রান্সফারটা হচ্ছে, যে প্রোডাক্ট প্রসেসের মধ্যে ট্রান্সফার হচ্ছে। এখানে দেখো ডিপার্টমেন্টাল একটা, এখানে ডিপার্টমেন্টাল ট্রান্সফার অ্যানালিসিস শিট, ঠিক আছে। ডিপার্টমেন্টাল ট্রান্সফার অ্যানালিসিস একটা শিট করা হয়, এই শিটটা এরকম,
যে আমার যদি এখানে একটা থাকে, আমরা এখানে আমরা দিতে পারি যে ডেটটা দিতে পারি, হ্যাঁ, আর এখানে দুটো ভাগ করে এটা হলো ধরো সাপ্লাইং ডিপার্টমেন্ট আর এটা হলো রিসিভিং ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে সাপ্লাইয়ের ডিপার্টমেন্টের মধ্যে ধরো চারটা ডিপার্টমেন্ট আছে মনে করো, এক্স ওয়াই জেড বা এ বি সি ডি, এ পাশেও তাহলে এ বি সি ডি চারটা ডিপার্টমেন্ট আমরা দিলাম এরকম ভাবে এ বি সি ডি। এখানে কি হয় দেখো, মনে করো যে আর এখানে আমাদের ডেটটা আছে, মনে করো যে অগাস্টের 1 তারিখে হয়তো এ ডিপার্টমেন্ট এ সে কি করেছে, ট্রান্সফার করে সাপ্লাইং ডিপার্টমেন্ট মানে সে ট্রান্সফার করেছে, আর রিসিভিং ডিপার্টমেন্ট মনে করো সে ডি তে সে ট্রান্সফার করেছে, তাহলে এখন ডি তখন রিসিভিং ডিপার্টমেন্টের, আর এখানে আর কিছু নাই। আচ্ছা, আবার মনে করো যে অগাস্টের 7 তারিখে এখানে বি ডিপার্টমেন্ট 500 ইউনিট হয়তো সে ট্রান্সফার করেছে, সাপ্লাই করেছে, কাকে করেছে, সে হয়তো এ কে করেছে, তখন এ হলো রিসিভিং ডিপার্টমেন্ট। আবার অগাস্টের মনে করো যে 10 তারিখে হয়তো ডি ডিপার্টমেন্ট ট্রান্সফার করেছে 300 ইউনিট, কাকে ট্রান্সফার করেছে, সে হয়তো ট্রান্সফার করেছে সি ডিপার্টমেন্টকে। তাহলে এরকম ভাবে একটা অ্যানালিসিস শীট তৈরি করা হয়, যেখানে তারপরে যোগ করে আমরা বের করে নিব যে সাপ্লাই কতটুকু হলো, এ ডিপার্টমেন্টের সাপ্লাই কতটুকু হয়েছে, বি ডিপার্টমেন্টে বা প্রত্যেকের রিসিভ কত হয়েছে। এবং আমাদের জার্নালের ক্ষেত্রে আমরা কি বলি, রিসিভিং ডিপার্টমেন্টকে ডেবিট করি আর সাপ্লাইং ডিপার্টমেন্টকে ক্রেডিট করি। খুব স্বাভাবিক, সাপ্লাই ডিপার্টমেন্ট ট্রান্সফার করছে মানে এটা সেলসের মতো, সে সেল করলে আমরা যে সেলকে যেমন ক্রেডিট করি সেরকমভাবে। আর যে ডিপার্টমেন্ট রিসিভ করছে সে হলো পারচেসিং ডিপার্টমেন্ট, তাহলে সে বাইরে থেকে পারচেস না করে ভেতর থেকে তার ডিপার্টমেন্ট থেকে সে হয়তো জিনিসটাকে নিচ্ছে, তাহলে সেটাকে আমরা তখন তাকে ডেবিট করি। তাহলে আমাদের যে জার্নাল হয়, জার্নালে আমরা রিসিভিং ডিপার্টমেন্টকে আমরা ডেবিট করি আর সাপ্লাইং ডিপার্টমেন্টকে আমরা ক্রেডিট করছি, ঠিক আছে, সাপ্লাইং ডিপার্টমেন্টকে আমরা ক্রেডিট করছি। তাহলে এই হলো আমাদের ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফারের মধ্যে যে টেকনিকটা আমরা ব্যবহার করছি। আচ্ছা, এখন যেহেতু আমরা বলেছি কি যে এটা হলো একটা প্রফিট সেন্টার, তাই না, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট হলো একটা প্রফিট সেন্টার। তাহলে প্রফিটটার জন্য তাহলে কি করা হয়, যে এই যে এক ডিপার্টমেন্ট থেকে আর এক ডিপার্টমেন্টে যে পণ্য ট্রান্সফার হচ্ছে তার জন্য একটা প্রাইসিং সেট করা হয়। এই প্রাইসে আমরা সাধারণত দেখব যে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে আমাদের প্রোডাক্টটা ট্রান্সফার হচ্ছে। এখন এই প্রাইসটা কীরকম হতে পারে, প্রাইসটা আমরা দেখব 3 রকমের প্রাইস আছে। তাহলে আসো আমরা ট্রান্সফার প্রাইসটা একটু দেখি। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্ট ট্রান্সফারের মধ্যে আমরা বলেছি আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফারের মধ্যে আমরা 3টা মেথড পাবো, 3টা প্রাইসিং অ্যাকচুয়ালি পাবো। একটা হলো কস্ট বেস প্রাইসিং, ট্রান্সফার প্রাইসিং। দুই নম্বরে হলো আমাদের মার্কেট বেস, ট্রান্সফার প্রাইসিং। আর একটা 3 নম্বরে হলো আমরা লিখি ডুয়াল প্রাইসিং, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 3টা প্রাইসিং এর কথা এখানে বলা হচ্ছে। ট্রান্সফার প্রাইসিং মানে এক ডিপার্টমেন্ট আর এক ডিপার্টমেন্টকে যে পণ্য ট্রান্সফার করছে এটা তারা একটা প্রাইসিং করে থাকে। তাহলে একটা আমরা বলেছি কস্ট বেস, একটা মার্কেট বেস, একটা হলো ডুয়াল প্রাইসিং। তাহলে কস্ট বেসটা কি সেটা আমরা আগে দেখি। আমাদের কস্ট বেসের ক্ষেত্রে কি হয়, এটা হতে পারে অ্যাকচুয়াল কস্ট, ঠিক আছে, হতে পারে এটা স্ট্যান্ডার্ড কস্ট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কস্ট। আমাদের
আমাদের মার্জিনাল কস্ট হয়, টোটাল কস্ট, একটা হলো টোটাল কস্ট। টোটাল কস্ট, আরেকটা আমরা বলতে পারি মার্জিনাল। আচ্ছা, তাহলে কতটা কি হলো কস্ট, সবকটাই হলো কস্ট। সেটা অ্যাকচুয়াল হতে পারে, সেটা স্ট্যান্ডার্ড হতে পারে, সেটা টোটাল হতে পারে। টোটাল মানে হলো ফুল কস্ট, যেটা আমাদের হ্যাঁ ফিক্সড কস্ট বা ভ্যারিয়েবল কস্ট মিলে। আরেকটা হতে পারে মার্জিনাল কস্ট, মানে শুধুমাত্র মার্জিনাল কস্ট দিয়ে সে ট্রান্সফার করতে পারে। তাহলে এভাবে আমরা দেখবো যে আমাদের কস্ট বেস প্রাইসিং এর মধ্যে এই অপশনগুলো থাকে। তবে ডেফিনেটলি আমরা যদি স্ট্যান্ডার্ড কস্টটাকে মেনটেন করি, বলা হয় যে স্ট্যান্ডার্ড কস্ট বেসিসে যদি ট্রান্সফার করা হয় তাহলে বেটার অ্যাকচুয়াল কস্ট থেকে। কারণটা হলো যে আমাদের আমি যখন অ্যাকচুয়াল কস্টে ট্রান্সফার করছি, তাহলে কোনো ডিপার্টমেন্টে যদি কোনো ইনএফিসিয়েন্সি থাকে সেটাও কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। যে সে হয়তো কস্ট ম্যানেজমেন্ট করতে পারে নাই, তার কস্টিংটা বেশি হয়েছে, তাহলে সেই কস্টটা যখন আরেকজনকে ট্রান্সফার করছে তখন কিন্তু তার ইনএফিসিয়েন্সিটা অন্য ডিপার্টমেন্টে চলে গেল। কারণ অন্য ডিপার্টমেন্টের জন্য তো এটাই হলো যে মানে যে ডিপার্টমেন্টের জন্য এটা সেল, অন্য যে ডিপার্টমেন্ট এটা রিসিভ করলো তার জন্য তো এটা পারচেজ। তাহলে সে তার একটা মেটেরিয়ালের দামই হয়ে যাচ্ছে যে সেই সেলস প্রাইসটা। তো সেই কারণে আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড কস্টে যদি আমরা ট্রান্সফার করি তাহলে কিন্তু একটা ইউনিফর্মিটি মেনটেন হয় এবং কেউ কারো ইনএফিসিয়েন্সি কিন্তু এক ডিপার্টমেন্টে ইনএফিসিয়েন্সি আরেক ডিপার্টমেন্টে ট্রান্সফার হবে না। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমরা যদি আমরা ফুল কস্টে আমরা ট্রান্সফার যদি করি, ফুল কস্টে ট্রান্সফার করা মানে হলো এখানে আমরা ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট, ঠিক আছে, ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট এই দুটোকে আমরা এই দুটো নিয়ে আমরা এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, এই হলো আমাদের কস্ট বেস প্রাইসিং। এরপর আসো মার্কেট বেসটা হলো সব থেকে ভালো এই সেন্সে যে এখানে আমরা মার্কেটে যে প্রাইসটা অ্যাভেলেবেল আছে, যেই প্রোডাক্টে যে মানে ডিপার্টমেন্ট এ যে প্রোডাক্টটা ডিপার্টমেন্ট বিতে ট্রান্সফার করবে সেই প্রোডাক্টটা মার্কেটের কি প্রাইস আছে, মার্কেটে সেই প্রোডাক্টটা যদি ডিপার্টমেন্ট বি কিনতে যায় তাহলে সে কি প্রাইসে কিনতে পারবে। তাহলে সেভাবেই কিন্তু সে ট্রান্সফার করছে, মানে ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট বি কে ট্রান্সফার করছে, বা ডিপার্টমেন্ট বিও সেই প্রাইসে নিচ্ছে, কারণ বাইরে থেকে কিনতে গেলেও তার একই প্রাইস পড়বে। তাহলে এটাকে আমরা বলি মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসের মতো ওঠানামা আছে, সেখানে আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড মার্কেট প্রাইস যেটা আছে সেটাকে সেই প্রাইস অনেক সময় মেনটেন করা হয়, এটা একটা। আর ডুয়াল প্রাইসিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে ডুয়াল প্রাইসিংয়ে দুটো প্রাইসে মেনটেন করা হয়। যেমন যে সাপ্লাইং ডিপার্টমেন্ট সে হয়তো মার্কেট প্রাইসে ট্রান্সফার করছে, কিন্তু রিসিভিং ডিপার্টমেন্ট যে সে হয়তো কস্ট প্রাইসে নিচ্ছে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমরা ট্রান্সফার প্রাইসের তিনটা অপশন আমরা দেখব। আচ্ছা, এখন এই ট্রান্সফার প্রাইসিং একটা সমস্যা হলো যে যদি আমরা মার্কেট বেস করি অথবা যদি আমাদের এখানে কস্ট বেসের সাথে কস্ট প্লাস সামথিং থাকে, মার্কেট বেস মানেই তো সেখানে একটা প্রফিট অ্যাড থাকে। তাহলে আমাদের যদি কোনো প্রফিট কস্ট প্লাস প্রফিট যদি অ্যাড থাকে তখন যে প্রবলেমটা হয় সেটার জন্য আমরা কি করি সেটা আমরা একটু দেখি। আনরিয়েলাইজ স্টক, ঠিক আছে, আমাদের একটা অপশন হলো কি আনরিয়েলাইজ স্টক। এটা কোথায় আছে দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, ট্রান্সফার প্রাইস, ডুয়াল প্রাইস, আচ্ছা এই যে আনরিয়েলাইজ স্টক। আচ্ছা, এখানে দেখো আনরিয়েলাইজ স্টকে যেটা বলছে যে একটা ডিপার্টমেন্ট, ধরো এ ডিপার্টমেন্ট বি কে ট্রান্সফার করছে, হ্যাঁ ট্রান্সফার করছে, মনে করো যে এখানে বি ডিপার্টমেন্টকে ট্রান্সফার করছে কত, হয়তো 4000 টাকার পণ্য ট্রান্সফার করছে। এই 4000 টাকার পণ্যের মধ্যে আসলে 3000 টাকা হলো কস্ট আর 1000 টাকা হলো প্রফিট। ঠিক আছে, এখন এই 4000 টাকার পণ্য, তাহলে এখানে বি এর যে স্টক আছে সেই বি এর স্টকে আছে হলো 4000 টাকা।
এখন এই 4,000 টাকা যদি একদম লাস্ট অ্যাকাউন্টিং পিরিয়ড পর্যন্ত এটা না হয়, এটা যদি বিক্রি না হয়, আনসোল্ড থাকে, তখন এখানে একটা আনরিয়েলাইজড প্রফিট থেকে যাবে। এই অ্যামাউন্ট এটা থাকবে কি আনরিয়েলাইজড প্রফিট, ঠিক আছে, অন স্টক। তাহলে এই আনরিয়েলাইজড প্রফিট অন স্টক যেটা আছে, এটা বছরের শেষে তো যখন একটা কলামনার করা হয় এবং কনসলিডেট করে ফেলা হচ্ছে, তখন তো স্টকটা হলো অ্যাজ আ হোল কোম্পানি। তাহলে এই আনরিয়েলাইজড যে প্রফিটটা আছে, এই প্রফিটটাকে জন্য তখন অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। তাহলে অ্যাডজাস্টমেন্ট আমরা কি করি, আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখি, আমাদের যে জেনারেল পিএল অ্যাকাউন্টকে আমরা ডেবিট করি, আর ক্রেডিট করি হলো আমরা প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট। ঠিক আছে, বছরের শেষে আমরা এই আনরিয়েলাইজড প্রফিটের জন্য এটা কবে, ধরো 31/12/2000, এই আমাদের এটা 21 সাল চলছে, 2020-এ এরকম একটা জার্নাল করা হয়েছে আনরিয়েলাইজড প্রফিটের জন্য, যে এই 1,000 টাকার প্রফিটটা এটা আনরিয়েলাইজড হয়েছে, তাহলে সেটা আমরা জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। এবং এটা কি হয়, এটা যখন আমরা বছরের শুরুতে আবার প্রথম যখন বছর শুরু করেছি 1/1/2021-এ, আমরা এটার আবার রিভার্স একটা এন্ট্রি দিয়ে দিই। রিভার্সে আমরা কি করি, আমরা রিভার্সে প্রভিশন ফর আনরিয়েলাইজড প্রফিট ডেবিট করছি, আর জেনারেল পিএল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি। ঠিক আছে, তাহলে আমাদের এভাবে আমরা এই আনরিয়েলাইজড স্টকটাকে রেকর্ড করি। এই হলো আমাদের ডিপার্টমেন্টাল নিয়ম কানুন। আরেকটা নিয়ম আছে, আমরা মেমোরেন্ডাম একটা স্টক অ্যাকাউন্ট আমরা করি, মেমোরেন্ডাম স্টক অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম মার্কআপ অ্যাকাউন্ট। এটা হলো যে আমরা যখন এটা একটা নিয়ম, এটা যখন আমরা স্টকের খুব অ্যাকুরেটলি রেকর্ড রাখতে চাই, তখন আমরা মেমোরেন্ডাম স্টক অ্যাকাউন্ট এগুলো করি। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ডিপার্টমেন্টাল মোটামুটি নিয়ম। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা প্রথমে শিখেছি যে আমাদের ডিপার্টমেন্টটা কি, সেটা আমরা বলেছি এটা একটা প্রফিট সেন্টার, বা এটা একটা ফিজিক্যাল পার্ট অফ আ এন্টায়ার বিজনেস আমরা বলতে পারি, একটা ইউনিট। আমাদের একটা কোম্পানির যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আছে, সেই অ্যাক্টিভিটিসগুলোকে সে পরিচালনা করছে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একটা প্রফিট সেন্টার বলা হয়। এরপর আমরা অ্যাডভান্টেজগুলো দেখেছি, বেশ অনেকগুলো অ্যাডভান্টেজ আমাদের আছে এই ডিপার্টমেন্ট অ্যাকাউন্টে যদি আমরা মেনটেন করতে পারি। তারপরে আমরা মেথডের কথা বলেছি, মেথড হলো দুটো রকম মেথড, সেপারেট সেট অফ বুক আর নো সেপারেট সেট অফ বুক, মানে কলামনার বুক আমরা মেনটেন করি। এবং এখানে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো কমন এক্সপেন্সটাকে বা ডিপার্টমেন্টাল এক্সপেন্সটাকে আমরা কিভাবে অ্যালোকেট করব। তার জন্য যে কিছু নিয়ম কানুনের কথা আমি বললাম, যে এক্সপেন্সগুলোর বেসিসটা, কমন এক্সপেন্স যেগুলো আছে, যেগুলো ডাইরেক্ট এক্সপেন্স আছে সেগুলো তো আমরা ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি, আবার কিছু কিছু এক্সপেন্স আছে দেখলেই বোঝা যেটা সেলসের সাথে রিলেটেড, তাহলে সেটাতে আমাদের সমস্যা নেই, সেলস ভলিউম দিয়ে আমরা সেটাকে রেকর্ড করে ফেলছি। কিন্তু যেগুলোকে আমরা ঠিক কমন এক্সপেন্স বলবো, যে সব ডিপার্টমেন্টই এটার সুবিধা পাচ্ছে, সাপোর্ট সার্ভিস যেগুলো আছে, তাহলে সেগুলোর এক্সপেন্সগুলোকে আমরা কীভাবে অ্যালোকেট করবো সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, আর এছাড়াও আমরা আরেকটা কি দেখলাম, এটা হলো আমরা ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফারের কথা বললাম, যে আমরা কি কি প্রাইসে ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার করতে পারি, একটা কস্ট বেস, একটা হলো মার্কেট বেস, আর একটা হলো টোটাল প্রাইস, আর আনরিয়েলাইজড প্রফিটের কথা আমরা বললাম। তাহলে আমাদের এই হলো মোটামুটি আমাদের ডিপার্টমেন্টাল নিয়ম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ডিপার্টমেন্টালের একটা অঙ্ক করব, একটা বা দুটোটুকু আমরা পারি, সময়ের মধ্যে কুলাবে আমাদের, আমরা অঙ্ক করার চেষ্টা করব। অঙ্কগুলো করলে তোমাদের এই ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার বা এই যে আমাদের প্রাইসিংগুলো আমরা কীভাবে প্রাইসিং করি, বা আনরিয়েলাইজড প্রফিটটাকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করি, সেগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখে নেব। ঠিক আছে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো।